তো দেখো এইটাতে হচ্ছে হলো মানে এই লেকচারে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো ম্যাথ ট্যাথ করবো। আগের লেকচারটা আগে দেখা লাগবে, ওইটাতে হচ্ছে হলো এরিয়ার ম্যাথ করার জন্য যা যা বেসিক জানা লাগে ওইগুলো দেখাইছি। তো এবার এইটা দেখি চলো। তো প্রথমত কিছু সূত্র জানা মুখস্থ করে থাকা লাগবে, একদম টান টান মুখস্থ। এই যে একটা সূত্র, দুইটা, তিনটা, চারটা, এই চারটা একদম টিটিএম টান টান মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? একদম ভালোভাবে মুখস্থ থাকা লাগবে, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ইভেন ডিরেক্ট সূত্র পর্যন্ত পরীক্ষায় আসে, ওকে? আর ম্যাথ তো আসে। তো দেখো যে প্রথমত এই সূত্রগুলো আমি একটু সহজভাবে কীভাবে মুখস্থ করি সেটা দেখা দেয়। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কি একটা পরাবৃত্ত, আর ওয়াই ইকুয়াল টু mx কি একটা মূলবিন্দুগামী সরলরেখা, রাইট? তো এই পরাবৃত্ত এবং এই যে হচ্ছে এই সরলরেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই গ্রাফটা কীরকম হবে? এক্স এক ঘাত, তার মানে এক্সের দিকে হাত করে থাকবে। এই যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ। আর ওয়াই ইকুয়াল টু mx মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই যে এইটা। তো এই পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু mx এই সরলরেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো যে এই পরাবৃত্ত আর এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এই যে এইটা, ঠিক আছে? তো এটা ম্যাথ করেও করা যায়, কিন্তু এইগুলো এই সূত্রের মাধ্যমে খুব ইজিলি করা যায়, অ্যান্ড খুব শর্টকাটে করা যায়, কোনো প্যারা খাওয়া লাগে না, অ্যান্ড এগুলো ডিরেক্টলি পরীক্ষাও আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটা একদম টান টান মুখস্থ করে ফেলবা। তো এটা শর্টকাটটা হচ্ছে যে দেখো 8a² / 3, এটা হচ্ছে এমন একটা পার্ট লিখলাম, 8a² / 3, এটা অলমোস্ট এইগুলা বেশিগুলোতেই থাকবে, বুঝছো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax একটা পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে হলো 8a² / 3, আর নিচে আসবে একটা m³ এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x একটা পরাবৃত্ত না, আরেকটা পরাবৃত্ত আছে না, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এবং ওয়াই ইকুয়াল টু mx একটা মূলবিন্দুগামী সরলরেখা, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay ওয়াই এর দিকে হা করে থাকে একটা পরাবৃত্ত, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে হলো, বলছিলাম কি 8a² / 3টা কি সব জায়গায় থাকবে, 8a² / 3 হলো না? m³ আগে নিচে ছিল, এখন m³ উপরে থাকবে, বুঝছো? এভাবে করে পড়বা। আর এর পরেরটা দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, অর্থাৎ যে কোনো একটা পরাবৃত্ত, হয় এই পরাবৃত্ত হোক বা এই পরাবৃত্ত, যে কোনো একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। মানে কি, যে ধরো এই যে সাপোজ এই যে একটা পরাবৃত্ত এবং এই পরাবৃত্তের এইটা হচ্ছে তার উপকেন্দ্রিক লম্বটা। তো এই পরাবৃত্ত এবং এই উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এই যে এইটা না? তো এইটার ক্ষেত্রফল একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি জানো? এইটা আগে আমরা কি বলছিলাম, সবগুলোর ক্ষেত্রে একটা স্থির থাকবে, সেটা কি 8a² / 3। তো এইটা একদম ডিরেক্ট, 8a² / 3। তো মনে রাখবো কেমনে, প্রথমটা হচ্ছে 8a² / 3 ইন্টু m³ আর পরেরটা হচ্ছে 8a² / 3 ইন্টু উপরে m³। আর এইটা যে কোনো একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3, কোনো m³ বার কিছুতে গুণ করা লাগবে না, বুঝছো? আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, অর্থাৎ এই একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। যেরকম ধরলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কি এক্স অক্ষের দিকে হা করে থাকে, এই যে একটা পরাবৃত্ত। আর হচ্ছে হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4by ওয়াই অক্ষের দিকে হা করে থাকা, এই একটা পরাবৃত্ত। তো এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এই যে এইটা। তো এটা নির্ণয় করে একটা সূত্র আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে হলো 16/3 ইন্টু এবি। 16/3 ইন্টু কত? এবি, যেখানে এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই যে এইটা হচ্ছে হলো এ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এটা হচ্ছে বি। অর্থাৎ দুইটা পরাবৃত্তরে ওই যে 4ax আর এইখানে 4by এরকমভাবে ভাঙাবো, মানে যে একদম আদর্শ আকৃতিতে ভাঙাবো, দেন এর মান যেটা হয় না, এই ক্ষেত্রে দুইটাতে যে এর মান হয় সেটা গুণ করে দেবো 16/3 সাথে, বুঝছো? তো এই কয়েকটা হচ্ছে একদম ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3 ইন্টু m³ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এবং ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3 ইন্টু m³। আর যে কোনো একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3। আর হচ্ছে হলো যে কোনো দুইটা পরাবৃত্ত, হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এদেরকে আদর্শ মানে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 16/3 ইন্টু এবি, যেখানে এবি হচ্ছে এদের আদর্শ আকৃতিতে আনলে যে 4-এর পরে যেটা থাকে সেটাই হচ্ছে সেইগুলাই এবি। এখন একটা কথা শোনো, সেই কথাটা হচ্ছে গিয়ে এখানে তুমি খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, একদম ইজি, যে সবচেয়ে সহজ যে ফর্মটা আছে না ওই ফর্মটা ইউজ করা হয়েছে। আমরা তো জানি যে পরবর্তী আরও ফর্ম হয় না, যেরকম ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এরকম হয় না? তো এইগুলো থাকলে কিন্তু এই সকল শর্টকাট না, এগুলো কি ইজিগুলোর জন্য। আর মজার ব্যাপার কি জানো, যে পরীক্ষাতে না তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এগুলো হাসেই না, ঠিক আছে? এগুলো থেকে আসে। তো এই সূত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একদম ঠাটা মুখস্থ করে ফেলবা, টানা টানা মুখস্থ করে ফেলবা। আর এই যে একটু খেয়াল রাখবা, যেগুলো হচ্ছে একদম নর্মাল ফর্মেটের জন্য, আর নর্মাল ফর্মেটে আসবে,
ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কারণ কঠিন হইলে মানে পারবে না, কেউই পারবে না আসলে, মানে পারবে না এমন না, মানে সময়ের জন্য পারবে না আর কি। যাই হোক, তো এই চারটা সূত্র মনে রাখবা, এরপরে হচ্ছে দুইটা রিভাইজ সূত্র, এগুলো পারো। তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, এইরকম একটা বৃত্ত হলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই ইন্টু আর স্কোয়ার, এটা জানা জিনিস, এটা জানে না এমন কেউ নাই। তারপর যে কোনো একটা উপবৃত্তের ক্ষেত্রফল কি পাই ইন্টু এবি, এটাও আমরা কনেক্সে পড়ে আসছি। উপবৃত্তের ক্ষেত্রফল কি পাই ইন্টু এবি, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, উপবৃত্তের এ আর বি সমান হলে সেটা হচ্ছে বৃত্ত হয়ে যায়। চিন্তা করে দেখো, এ আর বি যদি সমান হইতো তাহলে এ ইন্টু এ লিখতে পারতা, এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার লিখতে পারতা, তাহলে এটা আসলে কি পাই ইন্টু এ স্কোয়ার হইতো, এখানে পাই ইন্টু আর স্কোয়ার, দেখছো তখন এ আর আরটা সেম হয়ে যেত। মানে এই জন্যই বলছিলাম এ আর বি যদি সমান হয় সেটা আর উপবৃত্ত থাকে না, সেটা কি হয়ে যায়, সেটা আমাদের হচ্ছে বৃত্ত হয়ে যায়। ওকে, তো এই পৃষ্ঠাটা ভালো মতো মুখস্থ করবা। তো এবার আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। দেখো, ম্যাথ হচ্ছে প্রথমত দেখো যে ইন্টিগ্রেশন করে ম্যাথ করা যায়, আবার কিছু আছে যে মানে আমি শর্টকাট বা ব্রেন ইউজ করে আমি ইন্টিগ্রেশনের এরিয়ার ম্যাথ করে ফেলবো, তোমার আমি ওইটা বেশি মানে দেখাবো, বুঝছো? তো এই ব্যাপারগুলো খেয়াল করো, সব যে একদম ইন্টিগ্রেশন করে করতে হবে এরকম না। হ্যাঁ, শর্টকাট ইউজ করে, তারপর হচ্ছে যেরকম এই পেজে আমরা শর্টকাট শিখছি, শর্টকাট ইউজ করে করা যায়, তারপর হচ্ছে ব্রেন ইউজ করে করা যায়, যেরকম আমি তোমার দেখাই। প্রথম চতুর্থাংশে এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলো। প্রথম চতুর্থাংশে কি দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই না? তো প্রথমত আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা কার সূত্র? এটা কার সমীকরণ? এটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্রটা কত, যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত 0,0, আর ব্যাসার্ধটা কত বলো তো? এখানে আর স্কোয়ার ফর্মেটে লিখতে 1-এর উপর স্কোয়ার লিখতা, তাহলে ব্যাসার্ধটা কত 1। ওকে, এটা কার সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এইটা কি আমার বলো তো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ এখানে হচ্ছে 4, এখানে কত 1, তাহলে এটা বৃত্ত না। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইজনের মাঝে প্লাস, তার মানে এটা অধিবৃত্ত না। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটাই হচ্ছে দ্বিঘাত, তার মানে কি এটা কি পরাবৃত্ত না? তাহলে দিন শেষে এটা কি থাকে, উপবৃত্ত। এটা কি উপবৃত্ত। এখন উপবৃত্তটা তুমি কি বলছিলাম, এরকম থাকুক আর যেভাবে থাকুক আমরা সুন্দর ফর্মেটে নিয়ে আসবো। তো এই পাশে অন রাখতে হয় না, আদর্শ ফর্মেটে আনতে অন রাখতে হলে 4টা এই পাশে গুণ, এই পাশে আসলে ভাগ, তাহলে 4 ভাঙ্গি করবো না ডিরেক্টলি করবো? আচ্ছা, ভাঙ্গি করে 4 এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয় না? তাহলে আলটিমেটলি 4 কাটা, এখানে কত এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার লিখতে পারি। আর এখানে কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। ওকে, তো এক্স এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি এ, এক্স এর নিচে যেটা থাকে সেটা এ, আর ওয়াই নিচে যেটা থাকে সেটা কি বি। আর এখানে আমি দেখতেছি স্পষ্ট এর থেকে কি বিটা বড়। হ্যাঁ, তো যাই হোক, এগুলো লাগবে না, তুমি এবার চিত্র আঁকো। চিত্র আঁকলে আমি কি মানে প্রথমত আগে আমি বৃত্তটা আঁকি। হ্যাঁ, প্রথমে আমি কি আঁকবো, চলো বৃত্ত আঁকি। তো বৃত্তের কেন্দ্র কত 0,0, এই যে কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ কত 1, তার মানে বৃত্ত যে আঁকবো এইদিকে এক ঘর কাটবে, এইদিকে এক ঘর কাটবে, এইদিকে এক ঘর কাটবে, এইদিকে এক ঘর কাটবে। তো এই যে এটা হচ্ছে আমার বৃত্ত, যেখানে এগুলো কত, এগুলো হচ্ছে এক ঘর। ওকে, এগুলো হচ্ছে এক ঘর। এরপরে আসো পরে উপবৃত্ত আঁকি। উপবৃত্তে দেখো যে এক্স এর নিচে কত আছে 1, তার মানে এক্স অক্ষে কত ঘর কাটবে, এক ঘর, এই যে এই এক ঘর কাটলো। ওয়াই নিচে কত আছে 2, তার মানে ওয়াই কত কাটবে, 2 ঘর কাটবে, অর্থাৎ এই যে 1, এই যে 2, এইদিকে 1, এই যে 2, ওয়াই অক্ষে করে 2 ঘর করে কাটবে, আর এক্স অক্ষে 1 ঘর করে কাটবে। তাহলে আমার উপবৃত্তটা কীরকম হবে, এই যে দেখো এইরকম টাইপের আমার উপবৃত্তটা হবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছিল 2, এটা হচ্ছে 1 2, 1 1 1, এটা হচ্ছে 2। এবার আমার কি বলছে, এই তো আমি চিত্র আঁকা ফেললাম। হ্যাঁ, আমি তোমার বুঝাইতেছি দেখে অনেক টাইম লাগতেছে, বাট এগুলো তোমার করতে কিন্তু টাইম লাগবে না। তো প্রথম চতুর্থাংশে এত বৃত্ত আর এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথম চতুর্ভাগের কথা বলছে না, তাহলে তুমি সব কিছু চিন্তা করবা কোথায়, প্রথম চতুর্ভাগে। এই যে আমার প্রথম চতুর্ভাগ, তাই না? প্রথম চতুর্ভাগে এই যে এই বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত, আর এইটা হচ্ছে আমার উপবৃত্ত। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু আমার বলো তো, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি তোমার এই যে এইটা না, দেখো তো, এই যে এইটা না, এই যে একটা হচ্ছে আমার উপবৃত্ত, আর এই যে হচ্ছে বৃত্ত, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, এই যে এইটা। এখন তুমি যদি তাও না বোঝো এইটা, তুমি একদম সহজভাবে চিন্তা করো, আরও সহজভাবে চিন্তা করি। চলো, তোমার এত কিছু লাগবেই না। হ্যাঁ, তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি পাইরা যাবা। কিভাবে দেখবা, তুমি আগে আমার বলো যে এটাকে বৃত্ত না, তো এই বৃত্তের ক্ষেত্রফল কত, আগে আমার এটা বলো তো। বৃত্তের কেন্দ্র 0,0 ব্যাসার্ধ, অনাল বৃত্তের ক্ষেত্রফল কত, পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মানটা কত 1, তো 1 স্কোয়ার আলটিমেটলি কত হলো পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই। এবার আসো তুমি উপবৃত্তের ক্ষেত্রফল কত, উপবৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু এ বি, এর মান হচ্ছে 1, বি এর মানটা কত 2, তাহলে আলটিমেটলি কত হয় 2 পাই। এইটুক তো পারবা না, চিত্রও লাগে নাই আমার, বুঝছো? তো দেখো যে এই মানে একটা বৃত্ত 4টা চতুর্ভাগে, দেখো এইখানে যে ক্ষেত্রফল উৎপন্ন করছে, এইখানে কি একই, এইখানে একই, এইখানে একই, কেন? কারণ ওর কেন্দ্র হচ্ছে পুরো মাঝে, আর এইদিকে এক, এইদিকে এক, এইদিকে এক, এইদিকে এক, অর্থাৎ এটা এইটুক সবই কি সমান না?
তা আমার এই বৃত্তটা পাই পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করছে কি পুরো 4টা চতুর্ভাগ মিলে, তাই না? তাহলে প্রথম চতুর্ভাগে ওর কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, প্রথম চতুর্ভাগে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, এই পাইয়ের 4/1 এইটা কি আমার বৃত্ত প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল উৎপন্ন করছে। এইবার আসো আবার উপবৃত্ত, উপবৃত্ত এই যে পুরোটা, হ্যাঁ, এক্স অক্ষে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, ওয়াই অক্ষে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, এইদিকে মানে প্রথম চতুর্ভাগে এতটুকু, দ্বিতীয় চতুর্ভাগে এতটুকু, তৃতীয় চতুর্ভাগে এতটুকু, চতুর্থ চতুর্ভাগে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে। তো 2 পাই পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করছে 4টা চতুর্ভাগ মিলে, এবং 4টাতে কি সমান না? তাহলে প্রথম চতুর্ভাগ বা একটা চতুর্ভাগে কত ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা নির্ণয় করতে চাইলে 2 পাইরে কত দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি কত, 2 কাটাকাটি গেলে π/2। তাহলে উপবৃত্ত প্রথম চতুর্ভাগে উৎপন্ন করে কতটুকু ক্ষেত্রফল, π/2। আর আমার বৃত্ত প্রথম চতুর্ভাগে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে, π/4। তাহলে প্রথম চতুর্ভাগে এই বৃত্ত এবং উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু, মানে কমন কতটুকু, ইজিলি এইটাতে এই যে দুইটা কি করে দিব, বিয়োগ করে দিব। প্রথম চতুর্ভাগে বৃত্ত ক্ষেত্রফল উৎপন্ন করে এত, উপবৃত্ত করে এত, তাহলে এদের দ্বারা আবদ্ধ কত হবে, একটা থেকে আরেকটা কি করে দিব, বিয়োগ করে দিব। তো বড় কোনটা, π/2 বড়, π/4 ছোট, তো π/2 থেকে π/4 বিয়োগ করে দাও। এই যে π/2 থেকে π/4 বিয়োগ করে দাও, অ্যান্সার কত আসবে, π/4। এটাই হবে অ্যান্সার। এই শর্টকাটগুলো কীভাবে করা যায় জানো নাকি? যেরকম π/4, পাইরে মনে করো 100, 4 দ্বারা ভাগ করলে কত হয়, 25, ওকে। আর পাইরে 2 দ্বারা ভাগ করলে, পাইরে যদি 100 চিন্তা করো, 2 দ্বারা ভাগ করলে কত হয়, 50। তো π/2 মানে কি 50, আর π/4 মানে কত, 25। তাহলে 50 থেকে 25 গেলে কত হবে, 25। মানে তুমি এই হিসাবটা বোঝো না, এটা হচ্ছে মানে একটা শর্টকাটে, মানে এটা যা ব্রেইনে মানে মানে এটা যা নিজস্ব নিয়ম আর কি, বুঝছো? যে π/2 এটা হচ্ছে একটা জিনিসে π/2, তুমি বোঝো π/2 মানে কি, ধরো এই পুরোটা যদি হয় পাই, তা π/2 মানে কি, তো তার অর্ধেক। এই যে দেখো পুরোটা হচ্ছে হলো পাই, তাহলে π/2 মানে কি, এই যে এটার অর্ধেক, বুঝি। আর π/4 মানে কি, এই পুরোটা যদি হয় পাই, তার 4/1 মানে এই যে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে π/4। তাহলে এই যে অর্ধেক থেকে 4/1 যদি ভাগ দিই, তাহলে বাকি কতটুকু থাকে, বাকি যতটুকু থাকে সেটাও কি 4/1 না, তাহলে বলতে পারি কি π/4, বুঝছো? যাই হোক, এভাবে বোঝা লাগবে না, তুমি তোমার মতো নর্মালি করো। এই যে এখান থেকে তুমি নর্মালি করলেই হবে, এই যে 4 লসাগু নিবা, 2π - π, 2π - π, তাহলে আলটিমেটলি π/4, সমস্যা নেই, তুমি ম্যাথ বুঝলেই হলো, বুঝছো? তো পরেরটা আসে, এই যে পরেরটা কি বলছে, জ্যামিতিকভাবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স কী বোঝায়, মানে এক্সের সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের আমি হচ্ছে ইন্টিগ্রেশন করব এ থেকে বি লিমিটে, এটা কি বোঝায়? আমি আগেই বলছিলাম ইন্টিগ্রেশন কি বোঝায়, ক্ষেত্রফল বোঝায় না, হ্যাঁ ইন্টিগ্রেশন তো ক্ষেত্রফলই বোঝায়। আর হচ্ছে ডিফারেন্সিয়েশন কি বোঝায়, ঢাল বোঝায়। তো এটা কি বোঝায়, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বোঝায়, শেষ। এরপরে এই যে এই ম্যাথটা ভার্সিটি কোশ্চেন ম্যাকে এতবার আসছে, এই জন্য আমি এটা বেশি স্টার দিয়ে রাখছি, সবই স্টার, হ্যাঁ, কোনোটা কিন্তু কম ইম্পর্টেন্ট এরকম না, মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো অনেক বেশি আসছে, এই জন্য এটা করা দিতে। ও বাই দ্য খেয়াল করো, এখানে কিন্তু আমার ইন্টিগ্রেশন ছাড়াই আমি করতে পারছি, তাই না? তো এইটাই হচ্ছিল ব্রেন ইউজ করে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, বুঝছো? এবার আসো, y is equal to x স্কোয়ার, এক্স অক্ষ এবং x equal to 2, x equal to 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম যদি আসে না, সর্বপ্রথম তুমি গ্রাফ আঁকবে, এক একটা করে সমীকরণ ধরবা আর তুমি গ্রাফ আঁকবা। y equal to x স্কোয়ার, y is equal to x স্কোয়ার, এটা কার গ্রাফ বলো তো? y equal to x স্কোয়ার বলা যে কথা, x স্কোয়ার is equal to y বলা কি একই কথা না? একটা দ্বিঘাত একটা একঘাত, বোঝা যায় এটা পরাবৃত্ত, এটা কি, এটা হচ্ছে পরাবৃত্ত। তো এক ঘাতকে y এক ঘাত না, তার মানে y অক্ষের দিকে হাঁ করে থাকবে। তাহলে আমার y is equal to x স্কোয়ার পরাবৃত্ত যেটা, সেটা হচ্ছে y অক্ষের দিকে যে হাঁ করে রইলো, এইটা আমার হাঁ করে রইলো। এটা হচ্ছে কি আমার y is equal to x স্কোয়ার, y is equal to x স্কোয়ার, y equal to x স্কোয়ার, এটা একটা কথা বলছে। তারপরে যে কমা দিয়েছে, কমা দিয়ে বলছে x অক্ষ কোনটা, এই যে x অক্ষ, y equal to x স্কোয়ার আঁকছি, y equal to x স্কোয়ার, x অক্ষ এই যে দিলাম x অক্ষ, x is equal to 2, x equal to 2 রেখে আঁকে কীভাবে? আচ্ছা ভাই, তোমার গ্রাফের মনে আরেকটা ছোট্ট একটা শেষের দিকে এটা বাকি ছিল, দেখো x অক্ষের সমীকরণ মানে কত, এগুলো পারো, তারপর আমি জাস্ট রিমাইন্ড। x অক্ষের সমীকরণ কি, y is equal to 0, y অক্ষের সমীকরণ মানে কি, x is equal to 0, আর x equal to 0 মানে কি, x equal to সরি x equal to a, x equal to a মানে x equal to কোনো একটা ধ্রুবক, সেটা y অক্ষের সমান্তরাল লেখা, y is equal to b যেটা, এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল লেখা, মানে x equal to একটা ধ্রুবক মানে y অক্ষের সমান্তরাল লেখা, y is equal to ধ্রুবক মানে x অক্ষের সমান্তরাল লেখা। এবার যদি ধরো x equal to a রেখা আঁকে কীভাবে, x equal to a রেখা আঁকে কীভাবে জানো, x equal to a রেখা মানে কি, x is equal to a রেখা বলছে না, দেখো শোনো, x is equal to a রেখা আঁকতে হবে, তাই তো? তো প্রথমত তুমি x অক্ষ কোনটা, এটা না, তুমি x অক্ষের উপর a বিন্দুটা আগে কোনটা এটা নির্ণয় করো, a বিন্দু সাপোজ এই যে এটা হচ্ছে a, সাপোজ ধরে নিলাম এই যে এইটুকু হচ্ছিল, এই যে এইটুকু হচ্ছিল আমার a, তাই না? এটা হচ্ছিল তার মানে আমার a বিন্দু। তো x equal to a রেখা মানে কি, y অক্ষের সমান্তরাল না, তাহলে এই যে বিন্দুগামী y অক্ষের সমান্তরাল, এই যে y অক্ষ না, তার সমান্তরাল রেখা হচ্ছে এইটা। তাই কীভাবে আমরা বলো যে y equal to b রেখা কীভাবে আঁকবো, y equal to b রেখা, প্রথমত y equal to b রেখা আঁকবো না, তাহলে আমি একে b বিন্দুটা খুঁজে y অক্ষে, এটা হচ্ছে আমার y অক্ষ, y এর মানটা কত b, তো সাপোজ ধরলাম এইটা হচ্ছে y এর মানটা হচ্ছে b এইখানে। তারপর y equal to b মানে কি, x অক্ষের সমান্তরাল রেখা, তা এই যে এটা যদি x অক্ষের সমান্তরাল রেখা, এই বিন্দুগামী এই যে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। ওকে, এগুলো পারতে আমি তারপরে এমনিতে হুদাই দেখাইলাম।
তো আসো এক্স ইজ ইকুয়াল টু 2 রেখা, এক্স ইজ ইকুয়াল টু 2 রেখা মানে কি, সাপোজ ধরো এখানে এক্স এর মানটা হচ্ছিল 2, হ্যাঁ এখানে এক্স এর মানটা 2, এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক না, তার মানে এটা ওয়াই এর সমান্তরাল রেখা, তার মানে এই যে এইটা, এই যে এটা, ওকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু 2। তারপরে দেখো এক্স ইজ ইকুয়াল টু 4, তাই না, তো ধরলাম এটা 2, এই গ্রাফটাতে এইদিকে আস্তে আস্তে আরও প্রসারিত হবে, এইটা এইদিকে প্রসারিত হবে, তো ধরলাম এই যে এটার মানটা হচ্ছিল 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 মানে ওয়াই এর সমান্তরাল রেখা না, এই বিন্দুটা ধরলাম 4, তার মানে এই যে এটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু 4 রেখা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু 4 রেখা। এইবার শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো তো কী কী বলছে জানি, একটু মনোযোগ দিয়ে শোনো। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স অক্ষ এই যে আমার এক্স অক্ষ, এক্স ইজ ইকুয়াল টু 2 এই যে আমার এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 4 এই যে আমার এক্স ইজ ইকুয়াল টু 4, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমার বলো তো, এই পরাবৃত্ত এই যে এক্স অক্ষ, এই একটা রেখা এই একটা রেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা, স্পষ্ট বোঝা যাইতেছে, এই যে এইটা না, বোঝো দেখো তো এটা বোঝো কিনা, যে এইটা, তো আমার এই রেখাগুলো আসলে দিয়া বুঝছো কি বলে দিছে জানো, আমার আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দিচ্ছে, যেরকম এইটা এইটুকু হচ্ছে কত 2, এই বিন্দুটা কত 2, এই বিন্দুটা হচ্ছে 4, আমার এই যে এই রেখা দুইটা দ্বারা লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে দিছে। আর এখানে কার্ভ কয়টা, কার্ভ কিন্তু এই যে দেখো একটা মাত্র কার্ভ, ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে একটা কার্ভ, ধরলাম এইটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা কার্ভ, এই কার্ভটা 2 থেকে 4 পর্যন্ত এক্স অক্ষের উপর 2 থেকে 4 পর্যন্ত কত ক্ষেত্রফল নির্ণয় করছে, সেই উৎপন্ন করছে সেটা নির্ণয় করব। তো এক্স অক্ষের উপর, তাই না, তাহলে আমি এরিয়া এ সমান সমান কি, এখানে যাই দিই না কেন কার সাপেক্ষে দিব, এক্স অক্ষের সাপেক্ষে দিব, এই যে দেখো এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতেছে, এক্স এর লোয়ার লিমিট কত 2, মানে এই ফাংশনটা 2 থেকে 4 পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করতেছি না, তো 2 থেকে 4 পর্যন্ত। আর এই যে যে ফাংশন, এই ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ধুম করে বসা দিব না, আগে এডিট করে বসাতে হবে, যদিও অনেক সময় এডিট করা থাকবে, তারপর আমরা এটা মাথায় রাখবো, দেখো এক্স অক্ষের সাপেক্ষে না, তাহলে আমি এখানে যে বসাবো সে কী হবে, সে একটা এফ অফ এক্স ফাংশন হবে, ওকে, মানে আর এফ অফ এক্স মানে কি ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের এক পাশে রেখে বাকি সব এক পাশে রাখতে হবে, তো এখানে আমার ফর্চুনেটলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই একাই এক পাশে আছে, তার মানে আমার এফ অফ এক্স এখানে কি, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তো তুমি এখানে বসা দিলাম আমি এক্স স্কোয়ার, বলো এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝতে পারলে বাকিটা তো দুধ বা, হ্যাঁ আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। তো বাকিটা দেখো, বাকিটা কি, এক্স স্কোয়ার না, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে, উপরে পাওয়ার এক যোগ হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3, আর নিচে দিব 3, ইন্টিগ্রেশন করা শেষ, এবার বসো লোয়ার লিমিট 2, আপার লিমিট কত 4, ঠিক আছে, তো এবার হচ্ছে বাকিটা করো, 4 এক্সের জায়গায় কত বসাবো 4 কিউব, কারণ এই যে প্রথমত আপার লিমিট বসাতে হয়, তারপর লোয়ার লিমিট, এগুলো শিখেছি, এগুলো আর এখন বলতে পারবো না, দেন এখান থেকে তুমি 3 কি লসাগু নিতে পারো, 4 কিউব মাইনাস 2 কিউব, 4 কিউব মানে হচ্ছে মেবি 64, 2 কিউব মানে হচ্ছে মেবি হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, 64 থেকে 8 গেলে কত হয়, মেবি 56 হয়, হ্যাঁ, তো 56/3 এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তার মানে একক কী হবে, বর্গ একক, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, বলো বুঝছো কিনা, ঠিক আছে। পরেরটা আসো, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4b, ওয়াই পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখছো এটা কিন্তু আসা ইভেন ডিরেক্ট সূত্র চলে আসে, বলছিলাম না এগুলো ডিরেক্ট সূত্র আসে, এই একটা পরাবৃত্ত এই একটা পরাবৃত্ত, দুইটা একদম ওই যে সহজ আদর্শ পরাবৃত্ত দুইটা না, তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মনে আছে কি পড়ছিলাম, 16/3 ইন্টু এবি, এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4b, ওয়াইদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16/3 ইন্টু এবি, তো এই যে 16/3 ইন্টু এবি বসালাম, হ্যাঁ, আর এখানে দেখো এ বি এর মান আছে না, তাহলে এটাই অ্যান্সার, বললাম না ডিরেক্ট ফর্মুলাও আসে পরীক্ষায়, বুঝছো। তারপরটা দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 0 এবং এত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো ম্যাথগুলো আমি তোমার বলছিলাম ইন্টিগ্রেশন দেওয়া করা যায়, সহজভাবে করা যায়, তুমি আগে চিত্র আঁকায় মানে তুমি তোমার ব্রেন ইউজ করবে, তুমি একাই পেয়ে যাবে যে কোনভাবে কোনটা করবো, ওকে। দেখো যেগুলো শোনো, যেগুলো হচ্ছে এরকম কার্ভ আছে না, যেগুলোতে এরকম কার্ভ আছে না, ওইগুলোতে ইন্টিগ্রেশন ছাড়া সম্ভবই না, কারণ কার্ভের কোনো সূত্র হয় না ক্ষেত্রফলে, কিন্তু যেগুলো দেখবে উপবৃত্ত বা হচ্ছে উপবৃত্ত আর হচ্ছে বৃত্ত, এইগুলো তুমি হচ্ছে ফর্মুলা ইউজ করে করতে পারো, দেখো কারণ বৃত্তের সূত্র জানো, উপবৃত্তের সূত্র জানো, তো এইগুলো তুমি ব্রেন ইউজ করে করতে পারো, বাট যেখানেই দেখবা পরাবৃত্ত, মানে যে এরকম পরাবৃত্ত দেখবা বা কার্ভ দেখবা, সেখানে তুমি আসলে সূত্রতে করতে পারো না, সেখানে তোমার ইন্টিগ্রেশন করা লাগবে, এটা হচ্ছে একটা টিপস। যাই হোক, এখন আসো আবার হচ্ছে আমরা প্রথমত আগে আমরা কি বলি, মানে আগে সমীকরণ দিয়ে গ্রাফ বিশ্লেষণ করি, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আসো ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স কে জায়গায় কি আমি ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু এক্স লিখতে পারি, যেখানে 1টা কি আমার ঢাল, ওকে, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা, ঢালের মানটা কত 1, 1 কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তার মানে গ্রাফটা কীরকম হবে, প্রথমত ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে এই যে বিন্দু দিয়ে যাবে রেখাটা, অ্যান্ড গ্রাফটা কি ঢালটা কি পজিটিভ, তার মানে এরকম এরকম এরকম, তো এরকম একটা এঁকে ফেলো, এই যে এরকম একটা যদি আমি আঁকি, এই
আঁকছি এটা আঁকছি। এবার ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো কার সমীকরণ? ওয়াই ইকুয়াল টু জিরো এক্স অক্ষের সমীকরণ। তো একটা এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আচ্ছা যাই হোক। তো ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফ এক্স, এই যে একটা পাইলাম রেখা। ওয়াই ইকুয়াল টু জিরো মানে এক্স অক্ষের কথা বলছে, তার মানে এই যে একটা, যেগুলো বলবো এগুলো একটু গাঢ় করে দিবা। এই যে একটা, এই যে একটা, আচ্ছা ঠিক আছে। তারপর কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64। তুমি এটা চাইলে এই বৃত্তে, এটা কার সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ। এটা দেখে বোঝা যাইতেছে। আর কীভাবে হয় এগুলো বহুত দেখাইছি, আর দেখানো সম্ভব না। যে বৃত্তের কেন্দ্র কত? 0,0, আর ব্যাসার্ধ কত? এই পাশে স্কোয়ার করলে কত? 8 হয় না? তার মানে ব্যাসার্ধ কত? 8। তাহলে এই বৃত্তটা তুমি আঁকো, কেন্দ্র কত? এই যে 0,0 এইখানে, আর ব্যাসার্ধ কত? 8। তার মানে এইদিকে 8 ঘর, এদিকে 8 ঘর কাটবে, এদিকে 8 ঘর কাটবে, এদিকে 8 ঘর কাটবে। তাহলে আমার বৃত্তটা দেখতে ধরো সাপোজ এই যে এরকমটা হয়ে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার বৃত্ত। এখন আসো এটা হচ্ছে আমার একটা কি বলছে যে ওয়াই ইকুয়াল টু এক্স মানে এই রেখা, ওয়াই ইকুয়াল টু জিরো তার মানে এক্স অক্ষ, এত দ্বারা এই এত বৃত্ত মানে এই বৃত্ত, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটুকু আমার বলো তো? ও না, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে নাই, কি বলছে? এদের দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল কত? খেয়াল করো, আমিও তো প্রথম চতুর্ভাগ খেয়াল করি না। আবার শোনো, মনোযোগ দাও। এই একটা রেখা, এই একটা রেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ইকুয়াল টু এক্স, আর এই বৃত্ত, এদের দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলো? এই যে তুমি ডার্ক করো, তুমি একাই তোমার চোখে পড়ে যাবে। এইটা এদের দ্বারা প্রথম চতুর্ভাগ মানে আমি যা করব প্রথম চতুর্ভাগে চিন্তা করবো, এই যে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? স্পষ্ট বোঝা যাইতেছে, এই যে এইটা এইটা এইটা, এই রেখা, এই রেখা আর এই বৃত্ত, এদের দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এইটা না? বলো, বুঝছো কি বোঝো না? বুঝছো? এইবার আমারে শোনো, এইবার তুমি চাইলে ইন্টিগ্রেশন অনেক কমপ্লেক্স ভাবে করতে পারবে, তুমি সহজভাবে চিন্তা করো না। আগে তুমি আমার বলো তো, ওয়াই ইকুয়াল টু যে এক্স রেখা, এই যে ওয়াই ইকুয়াল টু যে এক্স রেখা, হ্যাঁ, এই যে এখানে যে ওয়াই ইকুয়াল টু এক্স, এখানে ঢালটা কত? ঢালটা হচ্ছে 1, ঢালটা 1, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? 1 না? ঢাল মানে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান কত ডিগ্রি মান 1 হয়? 45 ডিগ্রি মান 1 হয়। তার মানে কি তুমি একটা জিনিস বুঝতে পারতেছো? এই রেখাটা এই প্রথম চতুর্ভাগটারে একদম দেখো, এই রেখাটা এই প্রথম চতুর্ভাগটারে একদম ঠিক মাঝ দিয়ে গেছে, এইদিকে 45 ডিগ্রি আর এইদিকে কত? 45 ডিগ্রি। বলো, বুঝছো কি বোঝো না? এই রেখাটা, এই যে এই এক্স অক্ষের সাথে এই যে এই কোণটা কত? 45 ডিগ্রি। কীভাবে? কারণ আমি এই যে পুরোটা কত? 90 ডিগ্রি না? আর এই রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। এই যে এইটুকু কত? 45 ডিগ্রি। বুঝছো? তার মানে এই বৃত্তটা, তার মানে তুমি এই ক্ষেত্রে দেখো ম্যাথটা তুমি কতভাবে করতে পারো। তো প্রথমে ধরলাম এই যে P1 মানে প্রসেস 1। প্রথমত এই যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত? 8 স্কোয়ার, তাহলে 8 আর 64, 64 পাই, 64 পাইকে এই বৃত্তের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এবার আমি যদি বলি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত, তাহলে তুমি কি করবা? 64 পাইরে কী দিয়ে ভাগ করবা? 4 দিয়ে ভাগ করবা, যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত। তাহলে তুমি 4 দিয়ে ভাগ করে তুমি এখানে কিছু একটা পাইলা, 4 দিয়ে ভাগ করে কত আসবে? 4 16 মেবি 64, এটা মেবি 16 পাই হবে যদি ভুল না করে থাকি। তো এই বৃত্তটা প্রথম চতুর্ভাগে 16 পাই ক্ষেত্রফল উৎপন্ন করে, তাই না? এখন আমারে বলো আমার কতটুকু ক্ষেত্রফল লাগবে? এই যে এই ক্ষেত্রফলটা লাগবে না? এখন এইটা হচ্ছে হলো প্রথম চতুর্ভাগে এই রেখাটা কি করছে? এই দিক আর এই দিকে সমান পরিমাণ ভাগ করে দিছে, কারণ এই রেখাটা কত? এই দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই দিকেও কত করে? 45। তাহলে এই দিকে যতটুকু, এই দিকে কি ততটুকুই না? তার মানে আমি বুঝতে পারতেছি যে এই বৃত্তটা প্রথম চতুর্ভাগে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তার অর্ধেক হবে হচ্ছে এইটুক, তার অর্ধেক কত হবে? এইটুক। তাহলে আমার প্রথম মানে এই যে অ্যান্সার কত হবে? 16 পাইরে কী দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার কত আসবে? 8 পাই। এইটাই হবে আমার অ্যান্সার। বলো, বুঝছো কিনা ম্যাথটা? এবার আসো প্রসেস টু আরেকভাবে করা যায়। আমি কি নির্ণয় করবো বলো? আমি কি নির্ণয়, আমার পারপাসটা কি? এই পুরোটা হচ্ছে একটা বৃত্ত, এইটা একটা রেখা আর এইটা একটা রেখা, এদের আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইটা আমার নির্ণয় করতে হবে। তার মানে এই যে এইটুক নির্ণয় করতে হবে না? বলো, এই যে এইটুক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে না? এখন চিন্তা করে থাকো, এইটা হচ্ছে একটা বৃত্ত আর এইটা হচ্ছে কেন্দ্র, আর আমি এইটুক নির্ণয় করতে চাইতেছি। তার মানে আমি আসলে কি এই বৃত্ত কলাটা, সাপোজ তুমি এটার নাম দাও এ, এই বিন্দুটার নাম দাও বি, আর এটার নাম দাও ও। তার মানে তুমি কি ত্রিভুজ না, সরি, মানে বৃত্তকলা ও এ বি বৃত্তকলা, হ্যাঁ, তুমি ও এ বি বৃত্তকলা নির্ণয় করতে চাইতেছো না? আমার জাস্ট এটা বলো তো, ও এ বি বৃত্তকলা নির্ণয় করতে চাইতেছো না? এখন তোমার আমি মানে বলছিলাম যে বৃত্তকলা কার অংশ আগে বলো। বৃত্তকলা হচ্ছে ক্ষেত্রফলের অংশ, হ্যাঁ, আর হচ্ছে বৃত্তচাপ কার অংশ? পরিধির অংশ। এখন তুমি চিন্তা করো বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা কীভাবে নির্ণয় করে? যেরকম ও এ বি বৃত্তকলা সমান সমান কত হবে? উপরে দিতে হয় হচ্ছে ও কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করছে, ও কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করছে? 45 ডিগ্রি। নিচে দিতে হয় টোটাল অ্যাঙ্গেল, বলো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি। ইন্টু কত? পাই আর স্কোয়ার। বৃত্তকলা যেহেতু ক্ষেত্রফলের অংশ, তার মানে বৃত্তকলার সূত্র কি? উপর নিচের অ্যাঙ্গেল ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু কত? ওই যে ত্রিভুজের ব্যাসার্ধ পাই আর স্কোয়ার। তো 45 ডিগ্রি 360 ডিগ্রি দ্বারা ভাগ করলে কত হয়? 45-এর দ্বিগুণ করলে হয় 90, 90-এর 4 বার ভাগ করলে হয় হচ্ছে 36। তার মানে এটা মেবি হচ্ছে 1/8 হবে যদি ভুল না করে থাকে। আর এখানে আছে কত?
পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত 1/8 ইন্টু পাই ইন্টু আর এর মানটা কত 8 স্কোয়ার, এই 8 স্কোয়ার কাটলে একটা 8 থাকে, আলটিমেটলি কত 8 পাই। এটাই হবে হচ্ছিল আমার অ্যান্সার। দেখো দুইটা প্রসেসে করলাম, হ্যাঁ দুইটা প্রসেসে করলাম, দুইটাতেই কি সেম, বুঝছো, কোনো ইন্টিগ্রেশন করা লাগলো না। আশা করি বুঝতে পারছো। এবার পরেরটা দেখো যে 0 থেকে 2, থার্ড ব্র্যাকেট মানে একদম 0 1 2 মানে একদম পুরো ব্যবধি 0 থেকে 2 ব্যবধিতে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান আর y ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো সমীকরণ কয়টা দিছে, দুইটা দিছে না, তাহলে এদের দুইটা সমীকরণ দিলে এদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সহজ উপায় কি, আমি কি বলছিলাম যে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। তো আমি জানি না কোনটা আপার কার্ভ কোনটা লোয়ার কার্ভ, তো তুমি যে কোনো একটা আপার কার্ভ ধরে নাও, হ্যাঁ ধরলাম এইটা হচ্ছে আপার, আমি ধরে নিলাম জাস্ট, আর এটা ধরলাম আপার, এটা ধরলাম লোয়ার। ওকে, এখন আমার বলো যে আমি এখানে কি বসাবো, আমি যদি এক্স অক্ষের এখানে দেখো ডিএক্স না, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে যদি করি, তার মানে আমি এখানে কি এফ অফ এক্স বসাবো একটা, মাইনাস আরেকটা এফ অফ এক্স বসাবো না। আর এফ অফ এক্স মানে কত ওয়াই, দেখো এখানে ফরচুনেটলি ওয়াইটা একাই আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান এটা কি আমার এফ অফ এক্স না, তাই আমি বসা দিলাম আপার কার্ভ এক্স মাইনাস ওয়ান, তারপর দিলাম মাইনাস দিয়ে লোয়ার কার্ভটা কত ওয়াই ইকুয়াল টু 0, মানে একদম ওয়াইয়ের মানে দিয়ে দিছে, এখানে জিরোটা অ্যাকচুয়ালি এফ অফ এক্স, তো এখানে বসালাম 0। এখন কোনটা আপার কার্ভ কোনটা লোয়ার কার্ভ আমি কি কিছু জানি, কিছু তো জানি না, তাই না। এখন এরিয়া কি কখনো নেগেটিভ হয়, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, এর জন্য সেফ থাকার জন্য অ্যাকচুয়ালি এই যে একটা মানে মডুলাস চিহ্ন দেওয়া হয়, যাতে মান মাইনাস আসলেও প্লাস হয়ে যায়, এক্স মাইনাস ওয়ান মাইনাস 0, তো আলটিমেটলি কত থাকে এক্স মাইনাস ওয়ান, এই যে মডুলাস ডিএক্স। এখন আমি যদি মডুলাসটা না দিতাম তাহলে এটা কি হইতো যে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাই না। দেখো এটাই আমার প্রথমে আছে, আচ্ছা 0 থেকে 2 ব্যবধিত যেহেতু, তার মানে এটা 0 এটা 2, এটা আসলে সহজ একটা জিনিস, এটা ব্যাপার না। তো 0 থেকে 2 এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তো মনে হইতো যে এইটাই অ্যান্সার, বাট না, অ্যান্সার যেহেতু অপশনে যেহেতু এইটা আছে যে মডুলাস এক্স মাইনাস ওয়ান, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। কারণ কি এটা কেন অ্যান্সার, কারণ অ্যান্সার যদি প্লাস মানে এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে এটা নিয়ম আসলে যে একটা থার্ড মানে যে কী বলে মডুলাস চিহ্ন দেওয়া লাগে, এটা আসলে মানে মানে এইভাবেই শেখানো হয়, বাট হচ্ছে ওইখানে খুব শর্টলি দেখাইছি, তো এই জন্য আসলে ওইখানে দেখায়নি যে একটা মূল্য চিহ্ন দেওয়া উচিত, এটা কমন সেন্স, আসলে চিহ্ন দেওয়া লাগে না, হিসেবে মান যেটা আসবে না সে যদি নেগেটিভ আসে ওইটা দুই পাশে যেটা মডুলাস দেয় পজিটিভ মান, এইভাবে করে করলেও হয়। বাট যেহেতু এখানে এখন আমার মডুলাস আছে, তার মানে আমার এইটাই অ্যান্সার দিতে হবে, তো এইটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক স্কোয়ার, এটা কার সমীকরণ বলছিলাম, এটা খুব আসবে, এটা হচ্ছে অধিবৃত্তের একটা সমীকরণ, তাই না। যে অধিবৃত্তটা দেখতে কীরকম হয়, এই যে এরকম হয়, মনে আছে। তো এত অধিবৃত্ত এক্স অক্ষ, এই যে এই একটা অধিবৃত্ত, তারপর কি বলছে এক্স অক্ষ, এই যে আমি এক্স অক্ষ মার্ক করলাম, এবং এক্স ইজ ইকুয়াল টু এ, এটা কি একটা ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে কীভাবে একটা এক্স ইকুয়াল টু এক্স অক্ষের একটা এ বিন্দু নাও, সাপোজ এটা হচ্ছে যে এরকম, এটা অক্ষের সাথে একদম অসীমে গিয়ে মিলিত হয়, ঠিক আছে, এই যে এরকম হয়, মানে যত যায় ও মিলতে থাকে অক্ষের সাথে, এইদিকে এরকমভাবে হয়। যাই হোক, এখন এক্স ইকুয়াল টু এ রেখা মানে কি, এক্স এই যে এটা যদি এক্স অক্ষ হয়, সাপোজ ধরলাম এই যে এটা হচ্ছিল আমার এ, তাহলে এক্স ইকুয়াল টু এ ওয়াইকে সমান্তরাল রেখা না, তাহলে এই যে এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ রেখা, হচ্ছে এইটা, তো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ রেখা, কি কার কথা বলছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ এই যে আমার এই কার্ভটার কথা বলছে, এই অধিবৃত্তটার কথা বলছে, এক্স অক্ষ তার মানে এই যেটার কথা বলছে, এক্স ইজ ইকুয়াল টু এ তার মানে এই রেখাটার কথা বলছে, এবং এক্স ইজ ইকুয়াল টু বি, কি বলছে বি, তো এইটাও কি এক্স ইকুয়াল টু বি, এটাও কি ওয়াই এর সমান্তরাল এখানে কীভাবে রাখতে হয়, যে কোনো একটা বিন্দু এক্স অক্ষের উপর বি বিন্দু কোনটা, সাপোজ ধরে নিলাম এইটা, তারপর এটা এক্স ইকুয়াল টু বি ওয়াই এর সমান্তরাল রেখা না, তার মানে এই বিন্দুগামী হবে এই যেভাবে করে। ওকে, তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চিন্তা করো তো একটু, যে এই যে কি বলছে, প্রথমত এই একটা অধিবৃত্ত, এই যে একটা অধিবৃত্ত, তারপর এক্স অক্ষ, এই যে আমার এক্স অক্ষ, তারপর এক্স ইজ ইকুয়াল টু এ, এই যে আমার এক্স ইজ ইকুয়াল টু এ, তারপর কি বলছে এক্স ইকুয়াল টু বি, এই যে আমার এক্স ইজ ইকুয়াল টু বি, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এই যে একদম স্পষ্ট দেখা যাইতেছে এইটা, আমি বলছি যেখানে কার্ভ থাকবে ওইখানে কি করা লাগবে, মানে ইন্টিগ্রেশন করে করা লাগবে, তাহলে বলো এরিয়া এটা আসলে মানে আমাদের বলে দেয় না, বাট আলটিমেটলি আমি কোন অক্ষের সাপেক্ষে এরিয়া নির্ণয় করতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হবে না, দেখো এক্স অক্ষের উপরে যে এরিয়া টানছি না, তাহলে কার অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে এরিয়া নির্ণয় করতে হবে, তাহলে এরিয়া সমান কি, দেখো এরিয়া সমান এই যে এক্স অক্ষের সাপেক্ষে, এখানে কার্ভ কয়টা, একটা কার্ভ, এই রেখাগুলো দিয়ে আসলে লিমিট দেখা দিয়েছে, দেখো এই রেখাগুলো দিয়ে এই যে এইটা কত এ, এটা কত বি, তার মানে লোয়ার লিমিট কত এ, আপার লিমিট কত বি, বলো বুঝছো কি বোঝো না, বোঝা গেছে। আর এখানে এই যে কার্ভ কয়টা, একটা, এই যে এই কার্ভটা, এটা কি, এটা হচ্ছিল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে।
তো আমি কি বলছিলাম, এরিয়া কি নির্ণয় করতে, এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করছে ওই অক্ষ, এখানে ওই যে এফ অফ এক্স বসাতে হবে, যেহেতু আমি এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করছি আমার কি বসাতে হবে, এফ অফ এক্স। আর এটা হচ্ছে লোয়ার লিমিট, এবার হচ্ছে আপার লিমিট। এইবার আসো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, না আমি বলছিলাম না যে সবসময় দেওয়া থাকবে না, অনেক সময় এডিট করে নিতে হবে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কি এখানে এফ অফ এক্স ফাংশনটা বানানোর জন্য কী করা লাগবে, কি বলছিলাম, ওয়াইয়ের একা রেখে বাকি সব এক পাশে, তো ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়, 1/x ইন্টু সি স্কোয়ার। এবার চিন্তা করে দেখো 1/x ইন্টু সি স্কোয়ার, এটা কি একটা এফ অফ এক্স ফাংশন না, মানে এইখানে শুধুমাত্র এক্সটাই হচ্ছে চলক আর সি তো ধ্রুবক, তো আমার এফ অফ এক্স ফাংশন কোনটা, 1/x সি স্কোয়ার। তাহলে এইটা সমান কী লিখতে পারি, এ থেকে বি, এফ অফ এক্স মানে কত 1/x ইন্টু সি স্কোয়ার, আর এখানে আছে কত ডিএক্স। তো এইটা অপশনে ছিল, এইটাই হবে অ্যান্সার, যে সি স্কোয়ার ডিভাইড বাই এক্স আর লোয়ার লিমিটে আপার লিমিট বি, এটাই হবে অ্যান্সার। এখন এই ম্যাথটায় যদি হচ্ছে মান দেওয়া থাকতো, সাপোজ এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই বি এর মান হচ্ছে 3 দেওয়া থাকতো, তাহলে কী করতাম, তাহলে অ্যাজ ইউজুয়াল, তাহলে এই যে ম্যাথটা আমি এখন কীভাবে করতাম চলো দেখি। আবার ধরো সি স্কোয়ারের জায়গায় থাকতো, ধরো সাপোজ সি স্কোয়ারের জায়গায় থাকতো সাপোজ 4, তাহলে এই ম্যাথটা কী করতাম, তাহলে দেখো কী হতো, সমান সমান এর মানটা কত, এর মানটা সাপোজ ধরে নিলাম 2, বি এর মানটা কত ধরে নিয়েছিলাম 3, 1/x, সি এর মানটা কত ধরে নিছি, সি স্কোয়ার মানে 4 ধরে নিছি, তো এই যে এখানে 4, এই যে রইলো ডিএক্স, ওকে। আর এইটা হচ্ছে 4, বোঝো, এই যে আমি এইটা এই ম্যাথটা করছি, কোথায় করবো, সাপোজ আমি এইটার সলিউশন এই যে এখানে করতেছি, দেখো 4টা কি ধ্রুবক না, ধ্রুবকের মতো রইলো। এখন বলো 1/x, এক্সের সাপেক্ষে 1/x ইন্টিগ্রেশন করলে কী হবে, ইজিলি ln x হবে, এক্সের সাপেক্ষে 1/x করলে কত হবে, ln x, এই যে আমি বসা দিলাম ln x, ইন্টিগ্রেশন করা শেষ না, শেষ তো, 1/x ইন্টিগ্রেশন করে ln x বানা দিলাম। এবার লিমিট বসাও, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট কত 3। এখন তোমার মনে হতে পারে একদম 4 সহ ln x পুরোটার উপর ব্র্যাকেট দেওয়া, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া উচিত ছিল না, ভাই একই কথা, তুমি ধ্রুবকের মানে কোনো আসলে লিমিটটা কোথায় বসাও, এক্সের উপর বসাও, হ্যাঁ। তো এই যে ln x এর এখানে লিমিট দিলেই হলো, এখানে না দিলে হবে, সমস্যা নেই, একই আসবে, ক্যালকুলেশন একই আসবে, বিশ্বাস না করলে করে দেখো। তো 4 ইন্টু প্রথমত আপার লিমিট ln এক্সের জায়গায় কত বসাবো, ln 3, তারপরে কি মাইনাস, তারপর লোয়ার লিমিট ln এক্সের জায়গায় কী বসাবো 2, ওকে, ln 3 মাইনাস ln 2, তারপরে লাইন কি লিখতে পারি 4, 4 এর মধ্যে রইলো ln 3 মাইনাস ln 2, দুইটা ln বিয়োগ আকারে থাকলে কী কী লেখা যায়, তাদেরকে ভাগ আকারে লেখা যায়, তাহলে 4 ইন্টু ln 3 ডিভাইড বাই 2, ওকে, এইটাই হচ্ছে আমার একদম ফাইনাল অ্যান্সার, 4 ইন্টু ln 3 ডিভাইড বাই 2, ঠিক আছে, আশা করি তুমি পারবা, হ্যাঁ। বা ধরো মান না দেওয়া থাকলে এই যে এইটার ক্যালকুলেশন তো এইখানেই শেষ না, একটু করা উচিত না, করা উচিত তো, যেরকম দেখো সি স্কোয়ার থেকে ধ্রুবক তাই না, তো সি স্কোয়ারের মতো রইলো তো, তাহলে 1/x ইন্টিগ্রেশন করতে হবে, এক্সের সাপেক্ষে 1/x করলে কত হবে, ln x হবে, এটা বোঝাই যায়, ln x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, তাহলে 1/x ইন্টিগ্রেশন করলে কত হবে ln x। এবার লোয়ার লিমিট কত এ, আপার লিমিট কত বি, আলটিমেটলি কত হয় সি স্কোয়ার ইন্টু আপার লিমিট বসায় ln বি, তারপর মাইনাস, তারপর লোয়ার লিমিট বসায় ln এ। তো দুইটা ln বিয়োগ আকারে থাকলে যেন কীভাবে লিখতে পারি, এই যে সি স্কোয়ার যা আছে সি স্কোয়ার লিখলাম, বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লেখা যায় ln বি ডিভাইড বাই, এইটাই হবে কি আমার অ্যান্সার, বুঝছো। এবার পরটা আসো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x, ওয়াই ইজ ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটা কি একটা পরাবৃত্ত, আর ওয়াই ইকুয়াল টু 4x, এটা কি একটা সরল লেখা, যেরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটা আমি কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ab, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা কি একটা পরাবৃত্ত, তো পরাবৃত্তটা দেখতে কীরকম হবে, এক্স অক্ষের দিকে হা করে থাকবে, এই যে এক্স অক্ষের দিকে হা করে রইলো, ওয়াই ইকুয়াল টু 4x, ওয়াই ইকুয়াল টু 4 ইন্টু এক্স, 4 তুমি 4টা হচ্ছে কি আমার ঢাল, ওয়াই ইকুয়াল টু তাহলে কত হয় mx, ওয়াই ইকুয়াল টু কত হয় mx, এম এর মানটা কত 4, যেটা কি একটা পজিটিভ মান, যেটা কি একটা পজিটিভ মান তাই না, তাহলে তাহলে এই তোমার ঢালটা কি মানে ওয়াই ইকুয়াল টু mx, প্রথমত ওয়াই ইকুয়াল টু 4x, এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী, ওকে। এবার ঢালটা যেহেতু পজিটিভ, তার মানে কীরকম হবে এরকম, তো এরকম একটা আঁকো, এই যে এইটা, তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা অ্যাকচুয়ালি, এই যে এটা, আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকি, দেখো একটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে এরকম, তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, এই যে এইটুকু, এই যে এটা হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্রফল, ওকে। তো তুমি চাইলে এটা ইন্টিগ্রেশন করতে পারো, বাট তুমি সহজভাবে চিন্তা করো না, তুমি আমি একটা সূত্র পড়াইছিলাম না, ওয়াই স্কোয়ার হলো 4ax একটা পরাবৃত্ত, এবং ওয়াই ইকুয়াল টু mx একটা সরল রেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কী ছিল পড়ছিলাম না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ছিল কত, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ছিল 8a স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু নিচে এম কিউ, ওকে। তো দেখো 8 ইন্টু এ, এটা তুমি যদি ভাঙাও এর মানটা কত আসে 4, তো এখানে বসা দিলাম এই যে 4 স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু এম কিউব, এম এটা ওয়াই ইকুয়াল টু 4x, এটারে ওয়াই ইকুয়াল টু mx এ কনভার্ট করলে এম এর মানটা কত 4, তো এই যে দিলাম 4 কিউব,
ক্যালকুলেশন করবা যেটা আসবে ওইটা ক্যালকুলেশন কীভাবে করতে পারি 4 কিউব আর 4 স্কোয়ার কাটাকাটি গেলে থাকে একটা 4 এই 4 দিয়ে 8 কাটলে কত হয় 2 তো অ্যান্সার হবে কত 2/3 ইউনিট স্কোয়ার বা বর্গ একক এটি হবে অ্যান্সার দেখো পরেরটা আর বেশিক্ষণ নাই কয় মিনিট হয়েছে 34 মিনিট হয়ে গেছে আচ্ছা যাই হোক দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো কি বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x এটা একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি সূত্রগুলো এত ভালোভাবে মুখস্থ করবা এইসব ম্যাথ দেখলে মনে আসবে ওয়াই ইকুয়াল টু 8x না এটাকে একটা পরাবৃত্ত তুমি এটা সাজাইলে কি লিখতে পারো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স তাহলে এখানে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ab এর মানটা কত এখানে 2 আর যে কোনো একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল জানো ছিল 8a² / 3 যদি ভুল না করে থাকি যে কোনো একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3 এটা ঠিক আছে তাহলে 8 ইন্টু এর মানটা কত এখানে 2 তাহলে দিলাম আমি 2² / কত 3 ঠিক আছে এটা ক্যালকুলেশন করবা যত আসবে তার 2 দোকানে কত 4 4টা কত 32 / 3 এটাই অ্যান্সার এত বর্গ একক ঠিক আছে এরপরে এইটা দেখো ওয়াই ইকুয়াল টু -√/, এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তো তোমার যদি কখনো হয় যে এইরকম একটা দেখো এটা দেখে তোমার মনে হচ্ছে আল্লাহ এটা কিনে কি গ্রাফ আমি তো চিনি না আরে চিনো না তাহলে চিনায় নাও তুমি এটা একটু ভেঙ্গায় নাও এটা তুমি একটু দেখো এবার √2 আছে না তুমি √2 শিখো না তুমি স্কোয়ার করে দাও তো তুমি উভয় পাশে যদি স্কোয়ার করে দাও তাহলে কি আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাসটা থাকবে না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার দেখছো অনেকটা চেনা লাগতেছে এবার মাইনাস এক্স স্কোয়ার এই পাশে আনলাম তাহলে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এটা কার সমীকরণ বৃত্তের সমীকরণ এটা কার সমীকরণ বৃত্ত যে বৃত্তের কেন্দ্র কত 0,0 ব্যাসার্ধ 8টা কত এ বোঝা গেছে আর ওয়াই ইকুয়াল টু 0 মানে কি ওয়াই ইকুয়াল টু 0 মানে কোন অক্ষ এক্স অ্যাক্সিস না ঠিক আছে তাহলে এবার কি এত বৃত্ত মানে যে এই বৃত্তটা এবং এই যে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তাই না তো প্রথমত যে বৃত্তের কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ কত এ এই যে ব্যাসার্ধ হচ্ছে কত এ তার মানে এই যে দেখো তার মানে এই যে হচ্ছে আমার বৃত্তটা ঠিক আছে আমার কি বলছে যে এত বৃত্ত এবং এক্স অক্ষ তাহলে এই যে বৃত্ত এবং এই যে এক্স অক্ষ এই যে বৃত্ত আর এই যে এক্স অক্ষ এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত তাই না তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এই যে এক্স অক্ষর সাথে এই বৃত্তটার আবদ্ধ ক্ষেত্রফল কত বলো এই আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এই যে উপরের এইটুক শুধু না পুরোটা এইটা কারণ এক্স অক্ষের সাথে এইটুকু ক্ষেত্রফল করে এইটুকু ক্ষেত্রফল করে তার মানে অ্যাকচুয়ালি কী চাইছে এখানে বৃত্তের ক্ষেত্রফল চাইছে তাই না তার মানে অ্যাকচুয়ালি এখানে কী চাইছে বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল কত পাই ইন্টু আর স্কোয়ার আর মানে কত এ তার মানে অ্যান্সার কত পাই ইন্টু এ স্কোয়ার এইটাই অ্যান্সার তো এইটা যদি দেই ভুল হয়ে গেছে ছোট্ট একটা ভুল হয়েছে সেটা কি ভুল হয়েছে দেখো খেয়াল করো ঠিক আছে যে এই সমীকরণ যে কথা এইটা থেকে আমি এই সমীকরণটা আসলাম কিন্তু খেয়াল করে দেখো তো যে আমি ধরো এইখান থেকে আমি যদি ওইখানে যাইতে চাই তাহলে কী করবো ওয়াই স্কোয়ার আমি ওয়াই স্কোয়ারের মতো রাখলাম এক্স স্কোয়ার ওই পাশে পাঠা দিতে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিলাম দিছি এবার ওয়াই রে একা রাখতে হবে না তার মানে ওয়াই রে এমনিতে রাখতে হবে না এক ঘাত তার মানে স্কোয়ারটা ওই পাশে গেলে কত হয় রুট আর স্কোয়ার ওই পাশে গেলে কত হয় প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী বুঝলাম সমীকরণ দিয়েছিল শুধু মাইনাসের ওয়াই ইকুয়াল টু -√/² মাইনাস এক্স স্কোয়ার বাট আমরা যেটার চিত্র আঁকছি যে চিত্রটা আঁকছি এটা কার জন্য প্লাস মাইনাস দুইটার জন্য অর্থাৎ পজিটিভ এই যে কোন চিত্রটা দিয়ে দেখাবো এই যে পজিটিভ পোর্শনের জন্য নেগেটিভ পোর্শনের জন্য বুঝছো আমরা যেটা আঁকছি পজিটিভ পোর্শন আঁকছি নেগেটিভ পোর্শন আঁকছি বাট ওরা অ্যাকচুয়ালি কী দিছিল এই বৃত্তই দিছিল বাট কি শুধু নেগেটিভ পোর্শন অর্থাৎ শুধু নিচের টুকে এই যে অর্থাৎ এই সমীকরণের গ্রাফ কীরকম জানো এই সমীকরণের গ্রাফটা হচ্ছে এই যে এরকম এই যে শুধু নেগেটিভ পার্টটা মানে একটা বৃত্ত মানে অর্ধবৃত্ত এক কথা এটা আসলে কি একটা অর্ধবৃত্ত তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফল পাইছিলাম পাই এ স্কোয়ার তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত এটারে 2 দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে পাই এ স্কোয়ার বাই 2 এই যে এইটাই হচ্ছে অ্যান্সার বলো বুঝছো কিনা মানে এইখান থেকে আমি ভাঙ্গা যখন এইখানে নিয়ে আসা পড়ি তখন এইটা অ্যাকচুয়ালি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এইটা তুমি ভাঙ্গায় দেখবা এটা আসলে কি প্লাস মাইনাস দুইটার জন্যই আমি আঁকছি বাট আমার কি শুধু নেগেটিভ পোর্শনটার কথা বলছিল এই জন্য আমার ক্ষেত্রফল হবে কোনটা এই যে অর্ধেক শুধু নেগেটিভ পাশেরটা অর্ধেক হবে অ্যান্সার পাই স্কোয়ার / 2 বুঝছো এবার আসো দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যে কথা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই একই কথা না আর এটা কার সমীকরণ একটা দ্বিঘাত একটা একঘাত এটা কি একটা পরাবৃত্ত তাই না আর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এটা যে কথা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স লেখা একই কথা না এটাও কি একটা পরাবৃত্ত
তো এইটাও একটা পরাবৃত্ত, এইটা একটা পরাবৃত্ত, দুইটা পরাবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল চাইছে। ডিরেক্ট সূত্র মনে আছে? দুইটা পরাবৃত্ত দ্বারা, এগুলো চিত্র রাখলে এরকম হবে, এরকম একটা পরাবৃত্ত, এরকম একটা পরাবৃত্ত, এদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা, ঠিক আছে? বাট এখন তো আমার ওইগুলো দরকার না, আমার ডিরেক্ট ম্যাথ দরকার, ঠিক আছে? শর্টকাটের দরকার। তো এইটা তো শর্টকাটে ম্যাথ করার জন্য আগে কি আইডিয়াল ফর্মেটে নিতে হবে। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই রে কী করতে হবে, আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম আকারে আনতে হবে। তো 4 ইন্টু এখানে কী লিখতে পারি, 1/4 ইন্টু ওয়াই লিখতে পারি। আর এটার ভাঙ্গায় কী লিখতে পারি বলো, এটার ভাঙ্গায় কী লিখতে পারি? এটার ভাঙ্গায় লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু কত, এক্স। এই যে একটা পাইলাম, এই যে একটা পাইলাম, দুইটা পরাবৃত্ত, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16/3 ইন্টু এবি, যেখানে একটার এ ধরলাম আর একটার বি ধরলাম। এবি মানে এরকম কিছু না, জাস্ট ওইখানে সূত্র বানানোর জন্য বলছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx। বাট তুমি জাস্ট মনে রাখবা 16/3, আর এই যে তাদের এই যে এখানে যেটা আছে না 4 এর পর যেটা থাকে ওইটা, তো এখানে 4 এর পর কত আছে 1/4, এখানে কত আছে 1/4, ঠিক আছে? সূত্র ছিল যে এটা 16/3 ইন্টু এবি। তো তুমি যদি এটার এ ধরো, এটা কত হবে বি, তো আলটিমেটলি যে এটা অ্যান্সার। 4 আর 4 গুণ করলে কত হয় 16, নিচে 16 আর উপরে 16 কাটা, তো অ্যান্সার কত হবে 1/3 বর্গ একক, ঠিক আছে? তারপর আসো এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 1। ভিডিও চলতেছে? হ্যাঁ। এত উপবৃত্তের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 1, এত উপবৃত্তের ক্ষেত্রফল কত? তো এটা একটা ডিরেক্ট উপবৃত্ত, একদম সাধারণ ফর্মেটে আছে। তো আমি এখানে 3 রেজে কী লিখতে পারি, √3 স্কোয়ার, মানে আইডিয়াল ফর্মেটে আনার জন্য। এই যে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস উপরে ওয়াই স্কোয়ার আছে 4, আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, আর এই পাশে আমার 1 আছে। যদি এই পাশে 1 না থেকে অন্য একটা সংখ্যা থাকতো তাহলে আমি আগে ভাগ করতাম, তারপর আমি আইডিয়াল ফর্মেটে আনতাম, ঠিক আছে? তাহলে এখানে √3টা কত আমার এ, আর 2টা কত আমার বি। আর উপবৃত্তের ক্ষেত্রফল মানে কি জানি আমরা, পাই ইন্টু এ বি। এর মানটা কত √3, বি এর মানটা কত 2, তাহলে আলটিমেটলি কত হয় 2√3 পাই। এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? এটা করতেছে দাঁড়া কয়টা, আচ্ছা ঠিক আছে। দেখো এটা একটা সরলরেখার ম্যাথ, সরলরেখা দিয়ে করা যায়, এখানে ইন্টিগ্রেশন আসলে কিছুই লাগে না। দেখো এক্স ইকুয়াল টু 0, তার মানে কোন অক্ষ, এক্স ইকুয়াল টু 0 মানে কোন অক্ষ, ওয়াই অক্ষ। তার মানে প্রথমত আগে আমি ওয়াই অক্ষরে একটু বোল্ড করলাম, এই যে আমি অক্ষরে বোল্ড করলাম। এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 মানে ওয়াই অক্ষ সমান্তর রেখা। এই রেখাটা কীভাবে আঁকতে হয়, এক্স এর দুই একক কোণ, দুই বিন্দু কোণটা এই যে এটা, তাই ওয়াই অক্ষ সমান্তর রেখা না, দেন তুমি এখানে একটা এই যে ডাকা দিলা। এটা হচ্ছে কি আমার এক্স ইজ ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে কি আমার এক্স ইজ ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 মানে কি, এক্স অক্ষ না, এই যে এক্স অক্ষের সমীকরণ কত, ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 2, তার মানে ওয়াই অক্ষের দুই বিন্দু কোণটা, ওয়াই অক্ষের দুই ধরো এইটা, দুই স্থানাঙ্ক হচ্ছে এইটা, তাই ওয়াই ইকুয়াল টু 2 মানে কি এক্স অক্ষের সমান্তরাল না, এই যে এটা যেহেতু এক্স অক্ষ তাই সমান্তরাল কোণটা এই। তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চিন্তা করো, কোন কোন রেখা বলছে, এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, একদম চোখে পড়তেছে না এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, এই যে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন তুমি চিন্তা করে দেখো তো, এখন তুমি চিন্তা করে দেখো, এই যে এটা কি মূলবিন্দু ছিল না, এইটুক কত, এইটুক হচ্ছিল 2, এইটুক যদি 2 হয় এইটা কত হবে 2 হবে, বুঝি? হ্যাঁ, আবার চিন্তা করো যে এই বিন্দুটা কত 2 না, তার মানে এইটুক কত 2, তাহলে এইটুক কত হবে 2। তাহলে এটা আসলে কি একটা বর্গক্ষেত্র, এটা আসলে কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো একটা বাহু স্কোয়ার, তো একটা বাহুর মান কত 2, তো 2 উপর স্কোয়ার করে দাও, তাহলে আলটিমেটলি কত 4, এটাই অ্যান্সার। এত বর্গ একক, এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে লাস্ট ম্যাথ, কতক্ষণ ভিডিও হইতেছে, আচ্ছা দেখো লাস্ট ম্যাথটা দেখো। প্রথমত একটা উপবৃত্ত দিছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এর একটা উপবৃত্ত। তো আগে এই উপবৃত্তটা আঁকি, এক্স এর নিচে আছে কত 1, তার মানে এক্স অক্ষের দিকে এ ঘর করে কাটবে আর ওয়াই অক্ষের দিকে বি ঘর করে কাটবে। তো আমি ধরে নিলাম আমার উপবৃত্ত হচ্ছে হলো যদি উপবৃত্ত মনে হইতেছে না তো ধরে নাও এটাই উপবৃত্ত। এত উপবৃত্ত, উপবৃত্তের প্রথম চতুর্ভাগে, আচ্ছা ঠিক আছে দেখো উপবৃত্তের এক্স এর এখানে কত দিয়েছে এ, তার মানে এইটুকটা কত, এটুক হচ্ছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত a, 0, এইটুকু হচ্ছে এ। প্রথম চতুর্ভাগ বলছে দেখে আমি এখানে স্থানাঙ্কটা রাখছি, আবার ধরো এখানে স্থানাঙ্কটা কত হবে, এইটুক কত বি না, এইটুক কত বি, তাহলে এটাই স্থানাঙ্ক কত ওয়াই এর উপর এক্স এর মান 0, 0, বি। এখন এই যে এ যেখানে এটার আমরা কি বলি এ বিন্দু, বি যেখানে সেটা আমরা কি বলি বি বিন্দু, বা এটা সহজভাবে এক্স এর নিচে থাকে না, এই জন্য এক্স এর এখানে যেখানে ছেদ করে সেটা আমরা এ বলি, আর ওয়াই এর যেখানে ছেদ করে সেটা আমরা বি বলি। এত উপবৃত্তের প্রথম চতুর্ভাগে আমি যা করব না সব হচ্ছে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। এই যে প্রথম চতুর্ভাগে চিন্তা ভাবনা করতে হবে। এত উপবৃত্তের প্রথম চতুর্ভাগে এ ও বি, ও মানে কি, ও মানে হচ্ছে মূল বিন্দু, এই যে এটা হচ্ছিল আমার ও, এ কোনটা, এই যে এটা হচ্ছিল আমার এ, বি কোনটা, এই যে এটা হচ্ছিল আমার বি।
এ ও বি হয়, মানে উপবৃত্তের প্রথম চতুর্ভাগে এ ও বি একটা উৎপন্ন হয়, যে দেখো এ ও বি একটা উৎপন্ন হয়েছে না, যেখানে ও এ সমান এ, যে ও এ সমান এ, ও বি সমান বি, এই যে ও বি সমান বি, এগুলো জানি। তাহলে এ বি বক্ররেখা এবং জ্যায়ের মধ্যাকার আবদ্ধ ক্ষেত্রফল কত? এই তো সাবাস, এ বি বক্ররেখা, এটা এই দিতে আসছে। এ বি বক্ররেখা এবং জ্যায়ের মধ্যাকার আবদ্ধ ক্ষেত্রফল কত, কি চাইছে বলো? তাহলে আমি গ্রাফটা আরেকবার রাখি। আগে আমার বলো যে বক্ররেখা বোঝো, বক্ররেখা কি? বক্ররেখা মানে কি? কার্ভ, এরকম 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 এরকম, এগুলো হচ্ছে কি বক্ররেখা। তো এই উপবৃত্ত আর জ্যা, জ্যা কার হয়? বৃত্তের হয় না? জ্যা কি? এই যে একটা বৃত্ত, এটা যদি হয় কেন্দ্র, কেন্দ্র ছাড়া যে কোনো মানে কেন্দ্র বিন্দুগামী হবে না, কেন্দ্র দিয়ে যাবে না, এমন একটা রেখা যেটা বৃত্তের দুইটা বিন্দু দিয়ে স্পর্শ করে, এটা একটা জ্যা, 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 কিন্তু যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাকে কি বলতাম যেন আমরা? ব্যাস বলতাম। উপবৃত্ত বৃত্তর মতো অনেকটাই, তো ধরো এই যে একটা উপবৃত্ত, তো উপবৃত্ত এটা যদি কেন্দ্র, কেন্দ্র দিয়ে যায় না, এরকম যে রেখাগুলো, এইটা এইটা যেটা হচ্ছে বৃত্তের দুইটা বিন্দু দিয়ে স্পর্শ করে, এগুলো সবই কি? জ্যা। তার মানে জ্যা জিনিসটা কি? জ্যা হচ্ছে একটা সরল রেখা। এটা কি বুঝতেছি? এই যে জ্যা, জ্যাটা হচ্ছে কি? একটা সরল রেখা, মানে জ্যাটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এই যে এস, সরল রেখা, এস লিখলাম শুধু, সরল রেখা। আর আমার বক্র মানে তো বুঝি বক্ররেখা কি। তো এইবার আসো, এই যে এ বি জ্যা আর এ বি বক্ররেখার মধ্যে পার্থক্যটা কি, বা কি আসল বিষয় খেয়াল করো। যে আমার যে উপবৃত্তটা, আমার উপবৃত্তটা দেখতে যে এরকম, তাই না? এটা ছিল এ, এটা ছিল বি। তো এ বি বক্ররেখা মানে কি? এ বি বক্ররেখা মানে হচ্ছে হলো এই যে বক্রটা আছে না, এই যে বক্রটা, এটা হচ্ছে হলো কি আমার এ বি বক্র। ওকে, এ বি বক্ররেখা এবং জ্যা, তাহলে এ বি জ্যা কোনটা? এ বি জ্যা মানে হচ্ছে এ আর বি বিন্দুগামী যে জ্যা, যে জ্যাটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি জ্যা, জ্যা কি? একটা সরল রেখা, এটা হচ্ছে একটা জ্যা। আর এটা হচ্ছে হলো এইটা হচ্ছে হলো এই যে দেখো, এই যে লালটা হচ্ছে কি? লালটা হচ্ছে হলো এ বি জ্যা। আর আমার এই নীলটা হচ্ছে হলো এ বি বক্র রেখা। তো বলছে তাহলে এ বি বক্ররেখা এবং জ্যায়ের মধ্যাকার আবদ্ধ ক্ষেত্রফল কত? তাহলে এ বি বক্ররেখা আর এ বি জ্যা, এদের মাঝে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? খুবই স্পষ্ট বোঝা যাইতেছে। কোনটা হবে? এই যে এইটা হবে। এখন আমার কি লাগবে? এই ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে। এখন তোমার এটা দেখার পর মাথা টাথা হিট হয়ে যেতে পারে, বাট দেখো সহজভাবে ম্যাথটা আমি কীভাবে করতে পারি। প্রথমত এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? উপবৃত্তের ক্ষেত্রফল মানে আমরা জানি পাই ইন্টু এ বি। এখানে এ বলতে এই আছে, বি বলতে বি আছে, মানে প্রতীকে কিছু ইউজ করা হয় না। মানে এই সম্পূর্ণ উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই এ বি। তাহলে আমি যদি বলি প্রথম চতুর্ভাগে আমার উপবৃত্তটা এই পুরো উপবৃত্তটা কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, তো পাই এ বিরে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। বুঝছি। এই পাই বিরে 4 দ্বারা ভাগ করলে এটা কোন ক্ষেত্রফল ইন্ডিকেট করতেছে? এই যে আমার পুরো এই ক্ষেত্রফলটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আমার উপবৃত্ত যে ক্ষেত্রফলটা উৎপন্ন করছে না, এই ক্ষেত্রফল ইন্ডিকেট করতেছে। ওকে, এইবার আসো এই যে এটা কি একটা ত্রিভুজ না? এটা কি একটা ত্রিভুজ? এটা এ মনে আছে? এই যে দেখো এখানে আঁকছিলাম, এটা এটুক কত? এ, এটুক কত? এ, আর এটুকটা কত? বি। এটা কি একটা ত্রিভুজ? এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ আর লম্ব কত? বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এ, উচ্চতা কত? বি। তাহলে এই ত্রিভুজটা, লাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এ বি। বুঝো এই যে লাল 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 ক্ষেত্রফলটা, প্রথম চতুর্ভাগে লাল ক্ষেত্রফলটুকু হচ্ছে হলো হাফ এ বি। আর এই পুরো এই যে পুরোটা ক্ষেত্রফলটা হচ্ছে হলো পাই এ বি ডিভাইড বাই 4। আর আমার লাগবে কতটুকু? আমার লাগবে হচ্ছে হলো এই যে এইটুকু আসলে কি? এইটুকু আসলে এই প্রথম চতুর্ভাগে উপবৃত্তের ক্ষেত্রফল থেকে, এই যে উপবৃত্তের, এটা উপবৃত্ত না, উপবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিই, উপবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি এই বাকিটুকু থাকে না, যেটা আমার অ্যান্সার। ওকে, তা আমার উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই এ বি ডিভাইড বাই 4। এটা থেকে আমি কি বাদ দিব? বৃত্তের ক্ষেত্রফল, সেটা কত? হাফ এ বি। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো আমি চাইলে এখন লসাগু করতে পারি, 4 যদি লসাগু নেই, পাই এ বি মাইনাস 2 না, তার 2 দোকানে 2 এ বি। ঠিক আছে, তো এখানে তুমি কমন টমন নিয়ে নিতে পারো, সমস্যা নাই। যে এখানে তুমি কমন টমন নিয়ে তুমি চাইলে এইটু যেরকম এ বিটা যদি আমি কমন নিই, তাহলে কত হয়? পাই মাইনাস 2 ডিভাইড বাই 4। এইগুলো অ্যান্সার। যাই হোক, ওই ক্যালকুলেশন পারবা, সমস্যা নেই। মেইন ব্যাপারটা বুঝছো কিনা? তো ইন্ডিকেশনে এরকম সহজ ম্যাথই আসবে, খালি শুধু ব্রেন ইউজ করা লাগবে, ঠিক আছে? আর যদি এইগুলো পারোস মোটামুটি সবই পারবি। শুধু দুইটা ম্যাথ আমি বলবো যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে করার দরকার নেই, দুইটার জন্য একটু নলেজের দরকার আছে। 7, 8, 12, 12টা খুবই ইজি। ওই যে তোমার নিচের টুক নিয়ে করতে হয় মরুলাসের, মানে ওয়াই ইকুয়াল টু এক্স, বাট ওইগুলো তোর দরকার নেই, ওইটা দরকার নেই। তো 7, 8, 12 এই তিনটা ছাড়া ভার্সিটি কোশ্চেন ব্যাংকে 7, 8, 12 এই তিনটা ছাড়া তুই এরিয়ার পুরোটা প্র্যাকটিস করবি।
ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে কী প্র্যাকটিস করবে বলতো? ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে ইন্টিগ্রেশনে যাবে, ইন্টিগ্রেশন যাওয়ার পর শেষ এরিয়াতে যাবি, এরিয়াতে যাওয়ার পর 7, 8, 12 ছাড়া পুরোটা তুই প্র্যাকটিস করবি, ইনশাল্লাহ তুই পারবি, আই থিঙ্ক, আমার বিশ্বাস।